প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভ সকাল। সবাই আশা করছি ভালো আছো। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফিনান্স, ব্যাংকিং ও বিমার প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায়। এর আগে আমরা 5টি ক্লাস নিয়েছিলাম, আজকে 6ষ্ঠ ক্লাস। তো গত ক্লাসে আমি তোমাদেরকে ভবিষ্যৎ মূল্য কীভাবে বের করতে হয়, চক্রবৃদ্ধি কিভাবে ছিল, সেটা কিভাবে থাকলে আমরা কিভাবে বুঝবো কোন মূল্যটা বের করতে হবে, সেটা বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য, সেটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা অ্যানুইটির যে সূত্র গতকালকে আমরা একটি বের করেছিলাম, অর্থাৎ কিস্তির পরিমাণ কিভাবে বের করতে হয় ঋণ দেওয়া থাকলে। তো আজকে গত ক্লাসে আমি একটা অঙ্ক কমপ্লিট করতে পারিনি, একটা অংশ রয়ে গেছিলো। অর্থাৎ তোমাদেরকে বলেছিলাম যে এটা তোমরা হোমওয়ার্ক হিসাবে করবে, যেটা আমাদের ছিল যে বছরের শুরুতে যদি কিস্তির টাকা পরিশোধ করা হয় সেক্ষেত্রে কিস্তির পরিমাণ কত হবে, সেটা আমাদের একটা কোশ্চেন ছিল। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গতকালকের যে অঙ্কটা, সে অঙ্কটিতে আমরা দেখতে পাই এখানে 5 লক্ষ টাকা ছিল এবং 12% হারে সুদ দেওয়া হয়েছিল এবং 5 বছরের জন্য এটি রাখা হয়েছিল। তবে শুরুতে যদি টাকা পরিশোধ করা হয় বা কিস্তি দেওয়া হয় সেক্ষেত্রে কিস্তির পরিমাণটি কত হবে সেটি আমাকে বের করতে হবে। তো আমি গত ক্লাসের যে অঙ্কটা সেটি আমি করে দেখাচ্ছি, আর তোমরা যারা করেছো তারা একটু অ্যান্সারটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও, আমি দেখে নিব যে কারা কারা সে অঙ্কটি করেছো। তো দেখব। ওকে, ঠিক আছে, আমরা অঙ্কটা আমি আবার শুরু করতে যাচ্ছি। দেখো আমাদের অঙ্কটির সূত্রটা কি ছিল, আমি আবার লিখে দিচ্ছি। যদি বছরের শুরুতে যদি টাকা পরিশোধ করা হয় সেক্ষেত্রে আসলে টাকা কত হবে, প্রত্যেক বছরের শুরুতে যদি কিস্তি প্রদান করা হয়, তাহলে আমরা আবার শুরু করতে যাচ্ছি। তাহলে এখানে লিখে থাকি যে বছরের শুরুতে কিস্তির টাকা পরিশোধ করা হলে বছরের শুরুতে কিস্তির টাকা পরিশোধ। তো যদি এরকম বছরের শুরুতে কিস্তির টাকা পরিশোধ করতে হয় বা করা হয় সেক্ষেত্রে কিস্তির পরিমাণ কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তা আমাদের সূত্রটি এরকম ছিল, পিবিএ অর্থাৎ অ্যানুইটির সূত্র, এই জন্য আমি এ দিয়েছি। এখন এটার সূত্র হচ্ছে a প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস i টু দি পাওয়ার n ডিভাইডেড হচ্ছে i। এখন কি বলেছিলাম, এই সূত্রটা আমাদের বছরের শেষের সূত্র, সেটার সাথে আমরা বলেছিলাম এটার সাথে যদি শুরুতে বলে সেক্ষেত্রে 1 প্লাস i এটা কি করে নিতে হবে, গুণ করে নিতে হবে, এতটুকু চেঞ্জ আমাকে করতে হবে। তো নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এক্ষেত্রে আমাদের পিবি কত, তাহলে আমি বা লিখতে পারি এক্ষেত্রে। তাহলে কত হয়, এখানে 5 লক্ষ টাকা আমাদের পিবি দেওয়া ছিল। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গত ক্লাসটিতে তোমাদের মনে আছে যে এখানে কত লক্ষ টাকা ছিল, 5 লক্ষ টাকা ছিল। এখানে আমি 5 লক্ষ টাকা লিখেছি। এরপরে দেখো এর মান, আমাদের এর মান কত, এর মান আমাকে বের করতে হবে, এটা দেওয়া নেই, সেটা আমাকে বের করতে হবে। তো এখানে 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস i মানে এখানে কত পার্সেন্ট ছিল, তো i হচ্ছে 12% ছিল, তো 0.12। আর n এর মান আমাদের কত ছিল, 5 ছিল। আর এক্ষেত্রে i এর মান 0.12। এই অংশটুকু ছিল এটার সাথে 1 প্লাস i অর্থাৎ 0.12, এতটুকু আমাদের ছিল। তো আমরা একটু ক্যালকুলেশনটা করে নেই। 5 লক্ষ টাকা ইকুয়াল, অর্থাৎ এতটুকুর ক্যালকুলেশনটা আগে করবে, কিভাবে করবে আমি বলে দিচ্ছি। 1 মাইনাস লিখবে, তারপরে 1 ডিভাইডেড, এখানে যেভাবে লেখা আছে 1 প্লাস 0.12 পাওয়ার 5 বাস, এরপরে ইকুয়াল দিবে, যেটা আসবে সেটাকে আবার ডিভাইড করবে, 0.12 লিখে ডিভাইড করলে আমাদের একটা অ্যান্সার চলে আসবে। তো আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যান্সার চলে আসছে 4, অর্থাৎ এ ইকুয়াল 3.6047776। তো এতটুকু আমি যদি ডিভাইড করি তাহলে এক্ষেত্রে এতটুকু আসছে। তাহলে এইটা যোগ করে দাও, তাহলে হয় কত, 1.12। তো এতটুকু আমাদের হয়েছে। এখন এইটাকে তুমি আবার গুণ করে নিবে, এর সাথে টোটালটা গুণ করবে। টোটাল গুণ করলে হয় কি,
এ গুণ এই সংখ্যাটা গুণ করলে আমাদের হয় 4.03 তারপরে 7349। তো এতটুকু আমাদের আছে। তো এখন আমরা এটা কিভাবে বের করব? আমি বলেছি আমাদের মান বের করতে হবে, এর যেটার মান বের করতে হয় সেটা বাম পাশে রাখতে হয়, অর্থাৎ পক্ষান্তর করতে হয়। তোমরা কি দেখতে পাচ্ছ কি না আমাকে একটু জানিয়ে দাও। যারা অ্যাটেন্ড করছো তারা অবশ্যই জানিয়ে দিবে যে আসলে আচ্ছা, যারা অ্যাটেন্ড করছো তারা একটু তোমাদের রোল সেকশন এগুলো লিখে দিবে, আর হচ্ছে এখানে এটা বুঝতে পারছো কিনা সেটাও বলে দিবে। তো এক্ষেত্রে আমরা যে কাজটা করব সেক্ষেত্রে দেখো এখানে আমাদের আছে কত, আমরা এইটা এই পাশে নিয়ে আসব, অর্থাৎ এ গুণ 4.7349। এখন এই পাশে আসবে 5 লক্ষ টাকা। তো এখন 5 লক্ষ টাকা যেহেতু এই পাশে আসছে, তাহলে আমাদের এর মান বের করতে হবে। তাহলে এটা আছে গুণ হিসাবে, এই পাশে আসলে কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তো আমরা এক্ষেত্রে আমাদের মুছতে হচ্ছে উপরের অংশটুকু আমরা মুছে ফেলি। তো দেখো বা তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল, এখানে আছে 5 লক্ষ টাকা, আর এখানে ডিভাইড হয়ে যাবে 4.03739। এটা আমরা ডিভাইড করলে আমাদের একটা অ্যান্সার চলে আসবে, অর্থাৎ সে অ্যান্সারটি হচ্ছে এর মান যেহেতু আমাকে বের করতে হচ্ছে, তাহলে এখানে তুমি যদি ডিভাইড করো 1,23,000 হয়ে যাবে। 1,23,843 দশমিক সামথিং আসতে পারে, এটা 6.3 বা 6.4 এরকম ক্যালকুলেশন করতে হতে পারে। তাহলে যদি আমি বছরের শুরুতে ঋণের টাকা, কিস্তির টাকা পরিশোধ করি, সেক্ষেত্রে কিন্তু আমাকে 1,23,843 টাকা করে দিতে হচ্ছে। আর এর আগে আমরা দেখেছিলাম যে যদি বছরের শুরুতে শেষে হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে কিস্তির টাকাটা বেশি দিতে হবে। খেয়াল করবে, বছরের শেষে হলে আমাকে টাকাটা অর্থাৎ কিস্তির টাকাটা বেশি পরিশোধ করতে হবে। 1,38,000 টাকা ছিল ওই সময়, আর এখন দেখতে পাচ্ছি আমি যদি বছরের শুরুতে করি সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও কম টাকা দিতে হচ্ছে। তো আমরা এটা বুঝতে পারলাম যে যদি আমাদের অঙ্কের ভিতরে পিবি দেওয়া থাকে, অর্থাৎ ঋণের পরিমাণটা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের কিস্তির পরিমাণ কিভাবে বের করতে হয় সেটা শিখলাম। আর এটা কিন্তু আমরা দৈনন্দিন কাজেও অনেক সময় দেখে থাকি, বা তোমরা নিজেরাও অনেক সময় লেনদেন করার ক্ষেত্রে ব্যবহার করবে। যেমন কেউ যদি একটি ফ্রিজ কিনো বা কোনো তোমার প্রতিষ্ঠানের জন্য স্থায়ী কোনো আসবাবপত্র বা অফিস সরঞ্জাম, এগুলো বড় বড় স্থায়ী কোনো সম্পদ কিনো, সেক্ষেত্রে কিন্তু এই কিস্তিতেও কেনা যায়। সেক্ষেত্রে কিন্তু এভাবে করেই কিন্তু কিস্তির টাকাটা পরিশোধ করতে হয় বা কিস্তির টাকাটা নির্ণয় করতে হয়। তো আমরা বুঝতে পারলাম যে আসলে কিস্তি কিভাবে নির্ণয় করতে হয়। তো এক্ষেত্রে আমাদের ঋণ দেওয়া থাকলে সেক্ষেত্রে এর মান কিস্তি দ্বারা নির্দেশ করে, তো এর মান কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখলাম। তো আজকে আমরা আরেকটি ডিফারেন্ট অঙ্ক শিখব, যেটা হচ্ছে আমরা এতক্ষণ করলাম এর মান কিভাবে বের করতে হয়, এখন শিখব পিবি এর মান কত হয়। অর্থাৎ এর মান দেওয়া থাকবে, কিস্তির পরিমাণটা দেওয়া থাকবে, এখন কিস্তির পরিমাণ দেওয়া থাকবে কিন্তু পিবি এর মান কত হবে সেরকম একটি অঙ্ক আমি দেখব। আর বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয় যদি একাধিক বছরে হয়, সেরকম একটি অঙ্ক আমি তোমাদেরকে দেখাবো, যে কিভাবে একাধিক বছরে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য যদি থাকে সেটির বর্তমান মূল্য কিভাবে বের করতে হয় সেটি আমরা শিখব। তো শুরু করি আমরা সেরকম একটি অঙ্ক। তো আশা করছি সবাই এটি বুঝতে পেরেছ। এই মানটা ক্যালকুলেটর কিভাবে বের করব একটু দেখাইয়া দিলে ভালো হতো। আচ্ছা, এর মান আমি তো বলেছিলাম তোমাদেরকে যে আসলে এর মানটা কিভাবে বের করছি। আচ্ছা, ফার্স্ট কি বলছি, আমাদের এখানে লেখা ছিল 1 মাইনাস, আমাদের ক্যালকুলেশনে দেখো তোমার যেভাবে এখানে এর পর লেখা ছিল 1 মাইনাস 1 ডিভাইডেড, এভাবে লিখবা। 1 আগে মাইনাস লিখবা, আগে লেখো 1 তারপরে মাইনাস আবার লিখবে, ব্র্যাকেট দিবে। 1 মাইনাস লেখার পরে 1 ডিভাইডেড লিখবে, ডিভাইডেড লেখার পর ব্র্যাকেট দিবে 1 প্লাস 0.12 ব্র্যাকেট ক্লোজ, তারপরে পাওয়ার 5 দেওয়ার পরে ইকুয়াল দিবে।
ইকুয়াল দেওয়ার পর যেটা আসবে ওইটাকে ডিভাইড করবে 0.12 দিয়ে, তুমি এটা ডিভাইড করবে। তবে ইকুয়াল দিবে, ইকুয়াল দিলে 3.604776 চলে আসবে। ঠিক আছে, তো এরপরে আমাদের 1 প্লাস 0.12 এটা আমরা যোগ করে নিব, তাহলে 1.12 আসে। তো এখন এটা গুণ করলে 4.037349 আসে। তো এরকম করলে হয়ে যাবে। তো আমরা এটা কি বুঝতে পারছি সবাই? হ্যাঁ, অবশ্যই বুঝতে পেরেছি যে আমাদের এখানে কি বের করতে হয়েছে। তো দেখো আমরা এটা মুছে ফেলি, আমরা পরের অঙ্কে চলে যাই। তো এটা কিন্তু তোমাদের জন্য ডিফারেন্ট অঙ্ক ছিল, যেটা আগে ছিল না। আর এই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় আসবে, এই অধ্যায় থেকে তোমাদের এই অঙ্কগুলোই বেশি পরীক্ষায় এসে থাকে। এই জন্য কিন্তু আমি এগুলো দিয়েই তোমাদেরকে শুরু করছি। তো এরপরে আমরা বলছিলাম যে তোমাদেরকে আরেকটি অঙ্ক দেখাবো। অঙ্ক দেখার আগে আমি একটা উদ্দীপক লিখে নিচ্ছি, যে উদ্দীপক থেকেই তো আমাদের অঙ্কটা করতে হবে। তো উদ্দীপকটা যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য বোঝার সুবিধা হবে। আচ্ছা তাহমিনা আমিয়া, তুমি কি বুঝতে পারছো আমাদের ক্যালকুলেশনটা? আচ্ছা, তো দেখো এরপরে আমাদের আরেকটা উদ্দীপক আমরা দেখব। তো এখানে আমি উদ্দীপক দেখব হচ্ছে এরকম, যে মনে করো রহিম একজন কৃষক। রহিম একজন কৃষক, রহিম একজন কৃষক, তার কাছে 1 লক্ষ টাকা আছে, সেটা সে বিনিয়োগ করতে চায়। বিনিয়োগের জন্য তার কাছে 1 লক্ষ টাকা আছে। আমি এটা সম্পূর্ণ লিখলাম না, তাহলে 1 লক্ষ টাকা আছে। কিসের জন্য? তার কাছে 1 লক্ষ টাকা আছে, সেটা সে বিনিয়োগ করতে চাচ্ছেন। তো 1 লক্ষ টাকা আছে, এখন সে বিনিয়োগ করবে এই 1 লক্ষ টাকা। সেক্ষেত্রে তার ভাই পরামর্শ দিয়েছে, তার ভাই পরামর্শ দিল, তার ভাই পরামর্শ দিয়েছে, কি পরামর্শ দিয়েছে? যে মাছ চাষ করার জন্য। তার ভাই পরামর্শ দিয়েছে মাছ চাষ করার জন্য। তার ভাই পরামর্শ দিয়েছে মাছ চাষ করার জন্য। বলছে তুমি যদি মাছ চাষ করো তাহলে ওই মাছ চাষ থেকে আগামী 5 বছরে, ভাই পরামর্শ দিয়েছে মাছ চাষ করার জন্য, বলছে যে তুমি যদি মাছ চাষ করো তাহলে আগামী 5 বছরে যথাক্রমে 25,000, 28,000, 25,000, 28,000, মানে এরকম করে পর্যায়ক্রমে দিয়েছে। 5 বছর তো, তাহলে 25,000, 28,000, 22,000, 25,000, 22,000, এরপরে 25,000, 22,000, 25,000, 50,000, 50,000 টাকা পাবে। আবার বলছি তার কাছে 1 লক্ষ টাকা আছে, সে এগুলো বিনিয়োগ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে তার ভাই পরামর্শ দিয়েছে মাছ চাষ করার জন্য। বলছে তুমি যদি মাছ চাষ করো সেক্ষেত্রে তুমি ওই মাছ চাষ থেকে আগামী 5 বছরে যথাক্রমে 25,000, 28,000, 22,000, 25,000, 50,000, এই 5 বছরে এত টাকা করে পাবে। এবং তার এক বন্ধু বলছে যে তার বন্ধু পোল্ট্রি ফার্মের ব্যবসা দিতে বলছে, পোল্ট্রি ফার্মের ব্যবসা করতে বলল। ব্যবসা করতে বলল, তো বলল যে যেখান থেকে আগামী, বলছে যেখান থেকে আগামী 5 বছরে, আগামী 5 বছরে প্রতি বছর শেষে 30,000 টাকা করে পাবে। 30,000 টাকা করে পাবে। খেয়াল করো এখানে দুটি উদ্দীপকের মধ্যে দুটি বিষয় দেওয়া আছে, আর উভয় ক্ষেত্রেই প্রত্যাশিত আয়ের হার, উভয় ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার 10%। উভয় ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার কত পার্সেন্ট? 10%।
আমি উদ্দীপকটা আবার পড়ছি। আচ্ছা, তো এখানে লেখছে তাহমিনা, ও বলছে যে জি স্যার বের করার চেষ্টা করছি। হ্যাঁ, চেষ্টা করলে অবশ্যই পারবে। আচ্ছা, তো এরপরে দেখো আমরা উদ্দীপকটা একটু সবাই খেয়াল করি। আমি যদি উদ্দীপকটা বুঝতে পারি তাহলে আমাদের অঙ্কটা খুবই সহজ হবে। তো এখন দেখো এখানে বলা হচ্ছে রহিম একজন কৃষক। আচ্ছা, তো এক্ষেত্রে তার 1 লক্ষ টাকা তার কাছে আছে, এজন্য তার ভাই পরামর্শ দিয়েছে মাছ চাষ করার জন্য, যে আগামী 5 বছরে মাছ চাষ করলে সেখান থেকে প্রথম বছরে 25,000, দ্বিতীয় বছরে 28,000, তৃতীয় বছরে 22,000, চতুর্থ বছরে 25,000 এবং পঞ্চম বছরে 50,000 টাকা পাবে। তো তার বন্ধু পোলট্রি ফার্মের, আবার এটা হচ্ছে তার ভাই বললো, এখন তার বন্ধু পোলট্রি ফার্মের ব্যবসা করতে বলল, যে যেখান থেকে তুমি আগামী 5 বছরে প্রতি বছর শেষে 30,000 টাকা, মানে প্রতি বছরের শেষে সে 30,000 টাকা করে পাবে। এক্ষেত্রে উভয় ক্ষেত্রেই কিন্তু প্রত্যাশিত আয়ের হার 10% বলা হয়েছে। তো এখন আমরা দেখব আসলে কোশ্চেনে কি বলছে। আমরা গ নম্বর কোশ্চেনটা দেখব, যে আসলে গ নম্বর কোশ্চেনে আমাকে কি বলছে, যে ভাইয়ের পরামর্শ অনুযায়ী নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করো। তাহলে বলা হচ্ছে ভাইয়ের পরামর্শ অনুযায়ী নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করো। নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করো। তো এখানে ভাই যে বলছে সে অনুযায়ী নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। এবং এরপরে বলা হয়েছে যে পোলট্রি ফার্মে বিনিয়োগ করা কি যৌক্তিক, বলছে পোলট্রি ফার্মে বিনিয়োগ করা কি যৌক্তিক, পোলট্রি ফার্মে বিনিয়োগ করা কি যৌক্তিক, মানে এখানে বলছে পোলট্রি ফার্মে, অর্থাৎ আমি কি যৌক্তিক কিনা সেটা আমাকে উত্তরের মাধ্যমে দেখাতে হবে। অর্থাৎ দেখতে হবে যে পিবি এর মান কোনটার বেশি, সেক্ষেত্রে আমি সে অনুযায়ী ডিসিশন নিব। তো এখন দেখো নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য আমরা এর আগে করেছিলাম, বর্তমান মূল্য 1 বছর। আচ্ছা, হাদি জয়েন করেছে, গুড মর্নিং স্যার। হ্যাঁ, তোমাকেও গুড মর্নিং। তুমিও ক্লাসগুলো করবে, কারণ এই ক্লাসগুলো সবার জন্যই, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এখানে কোনো ভেদাভেদ নাই, সবাই করে নিবে। তো যাই হোক, এরপরে দেখো এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভাইয়ের পরামর্শ অনুযায়ী নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করো। তো এখানে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য আমরা এর আগে বলেছিলাম যে 1 বছরের যদি থাকে সেক্ষেত্রে আমরা 1 বছরটা করেছিলাম। তো এক্ষেত্রে দেখো 5 বছর বলছে, আলাদা আলাদা। তো আলাদা থাকলে কি হবে, সূত্র সেমই থাকবে, তবে যত বছর বলবে তত বছর আমরা এটা করে নিব এভাবে। তো এখন দেখো আমরা এটা কিন্তু মুছে ফেলতে হচ্ছে, কারণ আমাদের অঙ্কটা করতে হবে, তোমাদের দেখার জন্য কিন্তু আমি এটা লিখে দিয়েছি। তো এখন দেখো এটা আমরা মুছে ফেলবো। তো এরপরে আমরা যে কি বের করতে বলছে সেই কোশ্চেনটা আমরা বের করব। তো বলছে ভাইয়ের পরামর্শ অনুযায়ী নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য। তো গ নম্বর কোশ্চেন আমি সলভ করছি, সেক্ষেত্রে পিবি আমরা লিখবো, যেহেতু আমাকে আগামী বলা হয়েছে, তার মানে কি বর্তমান মূল্য না, ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, আমার বর্তমান মূল্য বের করতে হবে। এখানে বলাই আছে বর্তমান মূল্য নির্ণয় করো, সেক্ষেত্রে পিবি। এখন প্রথম বছর যেহেতু এখানে 1 দিব, 1 প্লাস আই, এখানে পাওয়ার হচ্ছে এন, যত বছর থাকবে তত বছর আমি লিখে নিব, সুবিধা হবে। তারপর হচ্ছে 2 আই পাওয়ার এন, এখানে এফবি 3 বছর। অর্থাৎ আমরা কি করতাম একটু খেয়াল করো, আমরা যদি 1 বছর থাকতো জাস্ট এতটুকু সূত্রটা লিখতাম, যেহেতু 5 বছরের আন্তঃপ্রবাহ দেওয়া আছে, সেক্ষেত্রে এরকম যত বছর থাকবে তত বছর কিন্তু আমি এরকম লিখে নিব। তাহলে বি 5 1 প্লাস আই পাওয়ার এন। তো এখন এরপর তাহলে আমাদের প্রথম বছরের মান কত ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে প্রথম বছর আমরা আগামী বছর বলছে প্রথম বছরে সে 25,000 টাকা করে পাবে। কত? 25,000। তাহলে প্রথম বছরে সে 25,000, তার মানে কি FB1 এটা 25,000,
1 প্লাস আই, আই কি প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার। তাহলে আমাদের প্রত্যাশিত আয়ের হার কত পার্সেন্ট বলা ছিল? 10% আমি বলেছিলাম। প্রত্যাশিত আয়ের হার 10%, এটাকে পয়েন্ট করে লিখবো। আর এক্ষেত্রে এন মানে 1 বছর, যেহেতু প্রথমটা। তারপর হচ্ছে দ্বিতীয় বছরে আমাদের আয় কত ছিল? আমাদের দ্বিতীয় বছরে আয় কত ছিল? 28,000। তো আমাদের দ্বিতীয় বছরে আয় 28,000, 0.10 আর এখানে লিখবো 2। এরপর তৃতীয় বছরে আমাদের কত ছিল? 22,000। তৃতীয় বছরে আমাদের ছিল 22,000। তো 1 প্লাস 0.10, সেক্ষেত্রে এন এর মান 3। এরপরে হচ্ছে চতুর্থ বছরে আমাদের কত ছিল? চতুর্থ বছরে 25,000 ছিল। ওয়ান প্লাস 0.10, এখানে আমরা 4 লিখব। এবং পঞ্চম বছরে আমাদের কত ছিল? 50,000। নেট সমস্যা, আচ্ছা ঠিক হয়ে যাবে, একটু পরে, নেট একটু ওয়েট করতে হবে, নেট অনেক সময় সমস্যা করে, তো এই জন্য একটু ওয়েট করলে এটা ঠিক হয়ে যাবে। তো একটু খেয়াল করো, এখানে বলছে যে 25,000 গেল। তারপরে দেখো পঞ্চম বছরে তাদের কত হয়েছে? 50,000। 50,000 5। আচ্ছা, তো এখন আমরা 5 বছরের এরকম মানগুলো বসালাম। তোমরা দেখো একটু লেখা ক্লিয়ার না। আচ্ছা, লেখা ক্লিয়ার না, লেখা ক্লিয়ার, বাট নেট একটু প্রবলেম। তো এখন দেখো মনে হয় যে তোমাদের এখন ঠিক আছে, একটু দেখে নাও যে লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, একটু খেয়াল করো সবাই। তো এখন লেখা কি দেখা যাচ্ছে কিনা একটু বলো আমাকে। জি আচ্ছা, আব্দুল হাদি দেখতে পাচ্ছ? জি, তানজিকা ইসলাম পায়েল বলছে জি স্যার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আবার শুরু করতে যাচ্ছি। দেখো এখানে আমরা বুঝছি কিনা আসলে। দেখো আমাদের 5 বছরের এখানে বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য আমাদের দেওয়া আছে, যে যদি সে কৃষি কাজ করে বা মাছ চাষ করে তাহলে সে প্রতি বছরে টাকা করে পাবে। তো দেখো 25,000 পাবে প্রথম বছর, দ্বিতীয় বছর 28,000, তৃতীয় বছরে 22,000, চতুর্থ বছরে 25,000 এবং পঞ্চম বছরে 50,000 টাকা করে পাবে। তাহলে এটা কি আমরা লেখাটা বুঝতে পারছি বা আমাদের অঙ্কটা সাজানো কি বুঝতে পারছি, যে আসলে আমরা কিভাবে এটা সাজাবো? যদি একাধিক বছরে এরকম আমাদের আন্তঃপ্রবাহ থাকে, সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ মূল্য আমরা দেওয়া থাকে, সেক্ষেত্রে বর্তমান মূল্য আমরা কিভাবে বের করব সেটা কি আমরা বুঝতে পারছি? দেখো প্রথম বছরে আমি এন এর মানে 1, তারপরে দ্বিতীয় বছর 2, তৃতীয় বছরে 3, চতুর্থ বছরে 4, পঞ্চম বছরে 5। তো হ্যাঁ, এখন অনেকেই বলছে যে লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এখন দেখো তাহলে আমরা আবার শুরু করতে যাচ্ছি। দেখো আমাদের প্রথমটা ক্যালকুলেশন করতে হবে, কিন্তু ক্যালকুলেশন কিভাবে করব একটু খেয়াল করবে। তোমাদের ক্যালকুলেটর নিশ্চয়ই সবার কাছে ক্যালকুলেটর আছে। তো ক্যালকুলেটর থাকলে যে কাজটা করবে আমি বলে দিচ্ছি। আগে 25,000 লেখো, 25,000 লেখার পর ডিভাইড, দেখো এখানে ভাগ লেখার পরে 1 প্লাস, যেখানে ব্র্যাকেট যেভাবে দেওয়া আছে 1 প্লাস 0.10, তারপরে পাওয়ার 1। তাহলে এখন পাওয়ার 1 দিলে আমাদের আসবে কত? 22,727। 22,727, আমি দশমিক নিলাম না, দশমিকের আগ পর্যন্ত নিলাম। তারপরে দেখো পরেরটায় আমাদের ওইভাবেই ক্যালকুলেশন করব। 23,140, 23,140 কিভাবে করলাম? 28,000 ভাগ ব্র্যাকেট দিবা 1 প্লাস 0.10 পাওয়ার 2, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। পাওয়ার 2 দিলে আমাদের এটা মিলে যাবে, যে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 23,140। তো 23,140 আমরা এটা কি সবাই কি বুঝতে পারছি যে আসলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? যদি না বুঝো আমাকে একটু জানাও যে স্যার বুঝতে পারিনি। কারণ হচ্ছে তোমরা যদি না বুঝো তাহলে কিন্তু আমাদের এই অঙ্কগুলো একটা যদি বুঝতে পারি তাহলে আমরা সব করতে পারবো, আর যদি একটা না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো না। সো তোমরা নিশ্চয়ই একটু খেয়াল করবে। এরপরে যেটা সেমভাবে
অর্থাৎ 22,000 টাকা লিখবে ক্যালকুলেটরে, লেখার পরে ভাগ লিখবে, ব্র্যাকেট দিবে 1 প্লাস 0.10 পাওয়ার 3। তাহলে পাওয়ার 3 দিলে ইকুয়াল করলে তোমাদের 16,529 আসবে, 16,529 আসবে, 16,529। তো 16,529 দাঁড়াও একটু, তো 16,529 তোমরা কি বুঝতে পারছো কি না একটু জানাও যে হ্যাঁ বুঝতে পারছি, এরকম জানিয়ে দাও, তাহলে আমার সুবিধা হবে। এরপর দেখো 25,000 ভাগ হচ্ছে, এটা ভাগ করে নাও, ভাগ, তারপরে ব্র্যাকেট দিব 1 প্লাস 0.1, তারপরে 4 পাওয়ার, অর্থাৎ 17,075। এখানে হয় 17,075, অর্থাৎ দশমিকের পর যে সংখ্যাটা সেটা আমি কিন্তু নেইনি। এরপরে 50,000 যেটা, তাহলে 31,046। তাহলে প্রত্যেক বছরে কিন্তু আলাদা আলাদা একটা অ্যামাউন্ট আসছে। তো এখন এই 5 বছরের অ্যামাউন্টগুলো আমি কি করে ফেলবো, যোগ করে ফেলবো। তো 5 বছরের অ্যামাউন্টগুলো তোমরা যোগ করো, যোগ করলে কত হবে দেখো, কত হয় যোগ করলে একটু আমাকে জানিয়ে দাও। কেউ অ্যান্সার দিচ্ছ না কেন? কারণ তোমাদের সাথে, আচ্ছা ফারজানা রহমান অ্যান্সার দিয়েছে, গুড। 1,10,516, হ্যাঁ 1,10,516। আচ্ছা এটা হবে, তবে এখানে আমাদের মনে হয় ক্যালকুলেশনে আমরা দশমিক না নেওয়ার কারণে অনেকের সাথে একটু মিলবে না। আচ্ছা তাহমিনা বলছে যে স্যার এটা ইজি আছে, হ্যাঁ এটা অবশ্যই ইজি আছে, তোমরা পারবে। দেখো এখানে হ্যাঁ আমাদের এখন এইগুলো যোগ করলে 1,10,062, তো 1,10,062 হয়, তো 1,10,062। তো আমরা এখানে 1,10,062 আমাদের অ্যান্সার, এত টাকা কিন্তু। হ্যাঁ তো এখানে কম বেশি কিছু হতে পারে, কারণ দশমিকের পর আমরা নেইনি, এটার কারণে কোনো সমস্যা নেই। আচ্ছা তো আমরা এই অঙ্কটা বুঝতে পারছি যে আমরা যদি 5 বছর একাধিক বছরের আন্তঃপ্রবাহ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের বর্তমান মূল্য কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখতে পারলাম। তো আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি যে একাধিক বছরে, যদি এতদিন আমরা শিখেছি এক বছরে, এখন আমরা একাধিক বছরে কিভাবে থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তো যাই হোক, আমরা পরের কোশ্চেনে চলে আসতেছি। পরের কোশ্চেনটা আমরা যাচ্ছি, সেক্ষেত্রে তো পরের কোশ্চেনটা কি ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের পরের কোশ্চেনটি বলছে যে আসলে তা কি পোল্ট্রি ফার্মে বিনিয়োগ করা কি যৌক্তিক হবে। আচ্ছা আমরা দেখব যে কোন প্রকল্প থেকে সে বর্তমানে বেশি টাকা পাবে, কোন প্রকল্প থেকে সে বর্তমানে বেশি টাকা পাবে, সেই প্রকল্পটি হবে তার জন্য লাভজনক, বা এইটা আমরা একটু দেখব। তাহলে এখন একটু খেয়াল করো, আমরা খুব দ্রুত চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কে। বলা হয়েছে পোল্ট্রি ফার্মে যদি সে বিনিয়োগ করে, সেক্ষেত্রে প্রতি বছরের শেষে, একটু খেয়াল করবে শিক্ষার্থীরা, প্রতি বছরের শেষে বলা হয়েছে, তো প্রতি বছরের শেষে সে কত টাকা করে পাবে, 30,000 টাকা করে পাবে। তো 30,000 টাকা করে যদি সে পায়, সেক্ষেত্রে তার বর্তমান মূল্য কত হবে। তো এখন আমরা যেটা লিখব সেটা হচ্ছে পোল্ট্রি ফার্মের ক্ষেত্রে। তো পোল্ট্রি ফার্মের ক্ষেত্রে আমরা দেখব যে আসলে কি বলছে। সেক্ষেত্রে আমরা দেখে নিব পোল্ট্রি ফার্মের ক্ষেত্রে তার পিবি বের করতে হবে, পিবি অ্যানুইটি। কেন এটা আমি অ্যানুইটি লিখেছি, কারণ কি বলা হয়েছে, বছরের শেষে বলা হয়েছে। তো বছরের শুরুতে শেষে বলা থাকলে আমরা কোন সূত্রটি ব্যবহার করব, পিবি অ্যানুইটির সূত্র ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এটাতে বর্তমান মূল্য বের করতে হবে, সেটা আমরা পিভিএ লিখেছি। তো আমাদের সূত্রটি কি ছিল, বছরের শেষে a ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস i টু দি পাওয়ার n ডিভাইডেড হচ্ছে i। তো এতটুকু আমাদের সূত্রটি ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেক্ষেত্রে দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে আমি একটু লিখে নিচ্ছি তোমাদের সুবিধার্থে। এর মান বলছে প্রতি বছর শেষে 30,000 টাকা করে পাবে, তার মানে প্রতি বছর শেষে 30,000 টাকা করে পাবে, মানে কি এর মান, এটা আমরা কিস্তি বা এখানে পিবি এর মান আমি প্রতি বছর শেষে টাকা পাচ্ছি, তাহলে এটা হচ্ছে এর মান। তো এ হচ্ছে আমাদের 30,000 টাকা, আর আই হচ্ছে আমাদের 10%, 0.10, এন মানে হচ্ছে
কত বছর? এন মানে হচ্ছে আমাদের 5 বছর, এন মানে হচ্ছে 5 বছর। আর আই মানে এখানে 10% আমরা এখানে লিখলাম। তো দেখো এখানে বা লেখার দরকার নেই, কারণ পিবি এর মানটা আমরা বের করব। সো এখানে আমরা লিখতে পারি 30,000 গুণ 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই, আই এর মান হচ্ছে 0.10, এন মানে হচ্ছে 5 ডিভাইডেড হচ্ছে 0.10। তো আমরা এটার ক্যালকুলেশনটা আগে করে নিব, 30,000 লিখবো, দেন এতটুকুর ক্যালকুলেশনটা আগে করে নিব। তো এতটুকুর ক্যালকুলেশনটা করলে কত হয় একটু দেখে নাও। আচ্ছা 30,000 গুণ 1 মাইনাস, এটার ক্যালকুলেশনটা কিভাবে করবে আমি বলে দিচ্ছি। আগে লিখবে 1 মাইনাস 1 ডিভাইডেড ব্র্যাকেট দিবে 1 প্লাস 0.10 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 5 ইকুয়াল দিবে যে অ্যামাউন্টটা আসবে ওটাকে আবার ডিভাইড করবে 0.10, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো সেক্ষেত্রে আমাদের আসতেছে এখানে 6.83015, এরকম দশমিকের পর কম বেশি হতে পারে, 135। আচ্ছা তাহলে এখন যদি আমি এটা ক্যালকুলেশন করে নেই, তো আমাদের ক্যালকুলেশন করলে আমাদের কত অ্যান্সার চলে আসে, তোমরা যারা আসো একটু ক্যালকুলেশন করে জানিয়ে দাও। আচ্ছা এতটুকু কি আসে 3 আচ্ছা আচ্ছা আমি একটু করে দেখতেছি, তোমরা যেহেতু এখানে 3.9 কিভাবে আসলো, তাহলে আমরা কিভাবে করব, তোমাদের ক্যালকুলেটর নিশ্চয়ই আছে। এখানে দেখো 1 আমি লিখলাম, আবার 1 মাইনাস দেখো 1, তারপর ডিভাইডেড, এখানে যেভাবে ব্র্যাকেট আছে সেভাবে ব্র্যাকেটটা দিবে 1, তারপর হচ্ছে প্লাস 0.10 ব্র্যাকেট ক্লোজ করবে, ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দিবে, পাওয়ার দিলে 5, পাওয়ার 5। হ্যাঁ এটা আসছে, এটাকে ইকুয়াল দেওয়ার পর ভাগ করবে 0.10, তাহলে 3 আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমারটাই ঠিক আছে, আমি করে দেখলাম। তাহলে 3 আচ্ছা 3 ঠিক আছে, 3.790786769। আচ্ছা তো এতটুকু নিয়ে দশমিকের পর 4 সংখ্যা নিলেও হবে। তো এখন এটা ক্যালকুলেশন করো, এটা গুণ করে নাও, এটা গুণ করলে কত হয়, এটা আমাদের গুণ করলে আমাদের কত হয় একটু জানিয়ে দাও। তো 30,000 গুণ হচ্ছে 3.790, এটা হয়। ফারজানা যেটা বলেছো সেটা ঠিক আছে, এরপরে কি হয় অ্যান্সারটা বলে দাও, যেটা গুণ করলে আমাদের কত হবে অ্যান্সারটা। তা আমরা লিখে ফেলি, এখানে অ্যান্সার করলে আমাদের কত হয়, 30,000 গুণ হচ্ছে 3.790। আচ্ছা তাহলে কত হয়েছে, 1,13,723, 1,13,723। তো 1,13,723.6031। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের এটা হয়ে যায়। তো আমরা এখন দেখো যদি পোলট্রি ফার্ম সে দেয় বা পোলট্রি ফার্ম নিয়ে সে ব্যবসা করে, সেক্ষেত্রে সে প্রতি বছরে বা 5 বছর পর সে টাকা পাচ্ছে কত টাকা, 1,13,723 টাকা। আর যদি সে
মাছ চাষ করে তার ভাইয়ের পরামর্শ অনুযায়ী, সেক্ষেত্রে সে টাকা পাইতো 1,10,000 সামথিং। তো দেখো কোন প্রকল্প থেকে সে বেশি টাকা পাচ্ছে। তোমরা নিশ্চয়ই এটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে যে আসলে কোন প্রকল্প থেকে সে বেশি টাকা পাচ্ছে, পোলট্রি ফার্ম থেকে না মাছ চাষ থেকে, কোনটা সেটা। এখন যে প্রকল্প থেকে সে বেশি লাভবান হবে সে প্রকল্পেই তো সে বিনিয়োগ করবে। আর এক্ষেত্রে বলা হয়েছিল কোশ্চেনের ভিতরে যে পোলট্রি ফার্মে তার বিনিয়োগ করা কি যৌক্তিক হবে কি না। যদি এখান থেকে বেশি টাকা পায় সেক্ষেত্রে এটা যৌক্তিক হবে, আর যদি বেশি টাকা না পায় সেক্ষেত্রে এটা যৌক্তিক হবে না। তো এখন কি করব, কি কমেন্টস লিখবো আমি যে পোলট্রি ফার্মে কি বিনিয়োগ যৌক্তিক না যৌক্তিক না, তোমরা একটু জানিয়ে দাও। আচ্ছা, তো ফারজানা রহমান ও বলছে পোলট্রি ফার্মে বিনিয়োগ করা যৌক্তিক। আচ্ছা, তাহমিনা ও অ্যান্সার দিয়েছে, ওকে ধন্যবাদ। এরপরে দেখো আর কে আর একটু জানিয়ে দাও যে আর এখানে কোনটায় পোলট্রি ফার্মে আমাদের বিনিয়োগ করা যৌক্তিক। হ্যাঁ, আমিও তোমাদের সাথে একমত, কারণ হচ্ছে এখান থেকে বেশি টাকা পাওয়া যাবে, তাহলে বিনিয়োগ করলে যেখান থেকে আমরা বেশি টাকা পাবো সেখানেই আমি বিনিয়োগ করব। তাহলে আমাদের এখানে কোশ্চেনের অ্যান্সারটা এভাবে দিবে যে যেই রহিম বা উনি একজন কৃষক, রহিমের জন্য পোলট্রি ফার্মে বিনিয়োগ করা যৌক্তিক, কারণ এখানে সে বেশি লাভবান হবে। মাছ চাষের ক্ষেত্রে সে পোলট্রি ফার্মে বিনিয়োগ করলে বেশি লাভবান হতে পারবে। আচ্ছা, বিনিয়োগ করা যৌক্তিক। ওকে, থ্যাংক ইউ। যারা অ্যান্সার করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আশা করছি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। তো আবার আমরা আগামী ক্লাসে আসবো। তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা যারা অ্যান্সারগুলো দিয়েছো এবং জয়েন করেছো। তো এখানেই আজকে আমাদের ক্লাসটি শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।